নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, যেখানে ভারত অ্যাচিভমেন্ট করবে আর সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান কান্নাকাটি করবে না, এটা কি সম্ভব? হতেই পারে না। রিসেন্টলি এরকমই হচ্ছে। ভারত যখন ওয়ার্ল্ড কাপ জিতে গেল তখন স্বাভাবিক বিষয়, প্রত্যেকটা দেশ থেকে যখন ভারতকে কনগ্রাচুলেশন জানানো হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশের কিছু পাকিস্তান প্রেমী এবং অ্যান্টি ইন্ডিয়ান কিছু মানুষ রয়েছে যারা ভারতের নামে অসংখ্য অসংখ্য পরিমাণে এমন এমন কথা বলছে যেটা হয়তো তারা পরে রিয়েলাইজ করবে যে আমরা কি ভুল বলেছি। ঠিক পাকিস্তানও ঠিক সেই রকম। বাংলাদেশে তো হয়তো কিছু চুনোপুটি মানুষ আছে যারা এই ধরনের কথা বলছে, কিন্তু পাকিস্তানের বড় বড় ক্রিকেটার, তাদের আর সহ্য হচ্ছে না যে ভারতের এইরকম ভাবে ডমিনেটিং ক্রিকেট খেলা তাদের একদমই সহ্য হচ্ছে না। কারণ একটা সময় তারা আমাদের উপর ডমিনেট করেছে, আমাদেরকে হারিয়েছে, তাই তাদের এখন আর সহ্য হচ্ছে না যে আমরা কিভাবে তাদেরকে এতটা পেছনে ফেলে আসতে পারি। এটাই তারা চিন্তা করছে। দেখুন, চিন্তা করে যদি নিজের ক্রিকেটের দিকে একটু জোর দেয়, নিজের ক্রিকেটের কোন জায়গায় লুপ হল রয়েছে, কোন জায়গায় খারাপ প্রদর্শন হচ্ছে, কোন জায়গায় পাল্টানোর দরকার, কোন জায়গায় পরিবর্তন করার দরকার, সেইটার দিকে যদি নজর দেয়, তাহলে হয়তো আজকের ডেটে পাকিস্তান বা বাংলাদেশের ক্রিকেটে এইরকম পরিণতি হতো না। তারা কোনো একটা ম্যাচ হারার পরে সরাসরি আইসিসির উপর অ্যালিগেশন লাগিয়ে দেয়, আইসিসি আমাদেরকে এইটা করতে দেয়নি, যে কারণে আমরা এইটা করতে পারিনি। রিসেন্টলি দেখুন না, এর আগেকার যে টুর্নামেন্ট হলো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান হোস্ট করলো, কিন্তু সেই পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে ভারতের ম্যাচ কোথায় হলো? দুবাই। তো অবভিয়াসলি পাকিস্তানের একটা এলিগেশন তো লাগানোর দরকার। তারা কি বললো? ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, তার একমাত্র রিজন কি দিল? যে ভারত একই ভেন্যুতে একই গ্রাউন্ডে প্রত্যেকটা ম্যাচ খেলেছে, যে কারণে ভারতের অ্যাডভান্টেজ ছিল। এই বছর ঠিক তার উল্টোটাই করা হলো। কি? পাকিস্তান ভারতে খেলতে আসবে না, যে কারণে শ্রীলঙ্কার একই ভেন্যুতে একই গ্রাউন্ডে শ্রীলঙ্কার প্রত্যেকটা ম্যাচ দেওয়া হলো পাকিস্তানকে। তাহলে শ্রীলঙ্কার প্রত্যেকটা ম্যাচ যখন ওই শ্রীলঙ্কার একই ভেন্যুতে পাকিস্তান খেললো, তারপরেও পাকিস্তানের এই করুণ দশা কি করে হলো? এই এক্সপ্লেনেশন আপনি পাকিস্তানের কোনো সিনিয়র ক্রিকেটার বা কোনো বর্তমান ক্রিকেটারের মুখ থেকে শুনতে পাবেন না। রিসেন্টলি দেখুন না, ভারতের ক্রিকেট বোর্ড অ্যানাউন্স করে দিয়েছে যে ভারত এইবার ওয়ার্ল্ড কাপ জেতার পরে বিসিসিআই তরফ থেকে 131 কোটি টাকার প্রাইজ মানি দেওয়া হবে, যেটা অ্যারাউন্ড 32-35 মিলিয়ন ডলারের কাছাকাছি হয়। এর আগের বছর যেটা দিয়েছিল $27 মিলিয়ন, যেটা 125 কোটি টাকার কাছাকাছি। তো সেই জায়গায় পাকিস্তান দেখছি যে এই যে হিউজ অ্যামাউন্ট, এটা পাকিস্তানে গেলে কত টাকা হতে পারে একবার ভেবে দেখেছেন? ভারতের 130 কোটি 31 কোটি যদি হয়, পাকিস্তানে সেটা প্রায় 400 থেকে 500 কোটির কাছাকাছি। তো সেই জায়গায় পাকিস্তানের তো একটু না একটু আঘাত লাগবে। দেখুন, আইসিসি ভারতকে কি প্রাইজ মানি দিচ্ছে, আমরা চ্যাম্পিয়ন হলাম বলে আমাদেরকে কি প্রাইজ মানি দিচ্ছে, সেটা বিসিসিআই এর কোনো ম্যাটার করে না। কারণ আইসিসির প্রাইজ মানি বিসিসিআই এর যে প্রাইজ মানি তার চাইতে অনেক নগণ্য। $3 মিলিয়ন দেওয়া হবে ভারতকে আইসিসির তরফ থেকে, $3 মিলিয়ন। আর কোথায় $35 মিলিয়ন? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখেছেন তো? তবে যতই আপনারা আমাদের দেখে যতই লাফালাফি করবেন, যতই রাগারাগি করবেন, যত আমাদেরকে অ্যালিগেশন লাগাবেন, আমরা তত উন্নতি করব। এই শোয়েব আক্তার একটা সময় ভারতের তালুয়া চাটত, কিন্তু তার একটা উম, কোনো না কোনো দিক দিয়ে তার একটা ইচ্ছা ছিল যে ভারতে গিয়ে আমি যদি কমেন্ট্রি করতে পারতাম তাহলে আমি আরো টাকা বেশি পেতাম, আমি ফেমাস হতাম। এখন তো সেই রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে, কারণ কোনো পাকিস্তানি বংশোদ্ভূত কেউ ভারতে ভিসা পাবে না। এ তো আইসিসি টুর্নামেন্ট ছিল, যে কারণে পাকিস্তানের বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও কিছু কিছু প্লেয়ার ভারতে ভিসা পেয়েছে। দেখুন, আইসিসির গ্যারান্টি নেওয়ার জন্য এটা হয়েছে। অন্যান্য যে কোনো মানুষ এসে বলবে যে আমি ভারতে কমেন্ট্রি করব, তাহলে তো হবে না। তাই ওই শোয়েব আক্তার আরো কিছু কিছু প্লেয়ার যারা ছিল আর কি, তারা এতদিন ভারতের তালওয়া চেটে এসেছে। ওই মোহাম্মদ আমির যেমন প্রথম থেকে ভারতে পিছনে বসেছিল, তো ওর ইচ্ছা ছিল যে আমি যদি আইপিএল এ কোনোদিন সুযোগ পাই, ভাই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির পাগলা কুকুরে কামড়ায়নি তাদেরকে, তাদের যে ওনার রয়েছে না, তাদেরকে পাগলা কুকুরে কামড়ায়নি যে তোমাদের মতো প্লেয়ারকে, যারা দেশকে বিক্রি করতে 10 মিনিট টাইম নেয় না, 10 সেকেন্ড চিন্তা করে না, তাদেরকে তাদের টিমে নেবে। দেখুন শোয়েব আক্তার কি বলেছে। শোয়েব আক্তার বলছে
যে ভারতের কাহিনীটা ঠিক অন্যরকম। কেমন? যে গলি মহল্লায় একটা হয়তো বড় লোকের ছেলে থাকে, যে ব্যাট বল নিয়ে এসে বললো চলো আমরা ক্রিকেট খেলি, আর ক্রিকেট খেলতে এসে সে সবকিছুই সে নিজে নিজেই করলো, নিজেই জিতলো, নিজে বেরিয়ে গেল। ঠিক এরকম হচ্ছে ভারতে। ঠিক সেই চারটে দেশকে ডেকেছে, ডেকে তাদের দেশে খেলাচ্ছে এবং নিজেই জিতে নিচ্ছে। এখন কথা হচ্ছে যে আইসিসি স্পন্সর করছে, আইসিসি ইভেন্টটাকে পরিচালনা করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের একই আইপিএল, যে ভারত নিজেদের দেশের টুর্নামেন্ট নিজের ইচ্ছা মতো যে কোনো একটা টিমকে দিয়ে দিল, কি সেই নিজের দেশের মধ্যেই সমস্ত কিছু হবে? তাহলে 2023 সালে ভারত কেন হেরে গেল? যদি সেই রকমই হয় তাহলে 2023 সালে ভারত কেন হারলো? এই একই স্টেডিয়াম ছিল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে ভারত হেরে গেল, সেখানেও ভারত কিন্তু হোস্ট করছিল। তো সেখানে ভারত কেন হারলো? আজকের ডেটে যদি ভারত জিতে যায় তাহলে সেটাও তো ভারতের জেতা উচিত ছিল, তাই না? তাই এই মাথা মোটাগুলোর অ্যাকচুয়ালি পাগলা কুকুরেই কামড়িয়েছে এদেরকে। পাগলা কুকুরে কামড়ানোর পরে ওই হয় না একটু জলাতঙ্ক রোগ হয়, তো ঠিক সেই রকম এদের এখন ভারতের জিত, ভারতের যে সাকসেস, সেটা এরা দেখতে পাচ্ছে না। মানে এই পাগলা কুকুরে কামড়ালে এই সিমটমটাই দেখা যায় যে ভারতের কোনো কিছু ভালো হলে সেটা তারা সহ্য করতে পারবে না। যেমনটা ধরুন শোয়েব আখতার, যেমনটা ধরুন মোহাম্মদ আমির। তো এরা তাদের যে সমস্ত ইনকাম, তাদের যে ফ্যান ফলোয়িং, তাদের সমস্ত কিছু, তাদের যে কোনো শো, সেই শো এর যে টিআরপি, সেগুলো এই উল্টোপাল্টা এই ধরনের অ্যাগ্রেসিভ কথা বলে তারা ভারতের ভিউজটা নেওয়ার চেষ্টা করে। আলটিমেটলি এইভাবেই তারা খাচ্ছে, ভারতের নাম নিয়েই খাচ্ছে। পাকিস্তানের কোনো কিছু আলোচনা করুক, তারা উল্টে এসে ভারতের কথাই বলে। কিন্তু আপনারা শুনতে পেয়েছেন কোনো সময় ভারতের ক্রিকেট টিমের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট টিমের আমরা কম্পেয়ার করি কিনা? আমরা কম্পেয়ার করি কাদের সঙ্গে? যাদের সঙ্গে আমরা রিসেন্টলি ম্যাচ হারলাম, যাদের কাছে খেলতে গিয়ে আমরা ধরাশায়ী হই বারবার, সেই সমস্ত টিমের সঙ্গে আমরা কম্পেয়ার করি। আমরা পাকিস্তানকে কিছু ম্যাটার করে না আমাদের। পাকিস্তানের সঙ্গে হতে পারে আমরা 10টা 20টা ম্যাচ খেলার পরে একটা হারতেই পারি, সারা জীবনে হয়তো একটা দুটো হারবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। খেলাটাই হচ্ছে হার জিতার খেলা। প্রত্যেকটা মানুষের পারফরমেন্স প্রত্যেক দিন ভালো হয় না। যেমন ধরুন অভিষেক শর্মাই সারা টুর্নামেন্ট খারাপ খেলে আসলো, ফাইনালে গিয়ে কিন্তু ধুরন্ধর একটা পাড়ি খেললো। তো সেগুলো ধারণা করতে হবে, সেগুলো ভাবতে হবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি। দেখুন, এখন বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশের হয়তো বড় বড় সেলিব্রিটি কিছু না বললেও কিছু আছে চুনোবটি, যাদেরকে আমরা ভাও দিই না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা বেশ নাম কামিয়ে খাচ্ছে আর কি। বাংলাদেশে তো আছে 50% মানুষ যারা অ্যান্টি ইন্ডিয়ান, 50% মানুষ অ্যান্টি ইন্ডিয়ান। তো অবভিয়াসলি বাংলাদেশের ওই 18 কোটি মানুষের মধ্যে যদি একজন মানুষ ভারতের বিপক্ষে কথা বলে, তো অবভিয়াসলি ইউটিউব চ্যানেল বলুন, তার টিআরপি বলুন, সমস্ত কিছুই বাড়বে। ভারতের বিপক্ষে কথা বলে সে ভিউজটা বেশি নেওয়ার চেষ্টা করছে। তো এক্স্যাক্টলি এটাই। আমরা কোনো আইসিসি কে পরোয়া করি না, যে আইসিসি আমাদেরকে টাকা দেবে যে কারণে আমরা এই করব। রিসেন্টলি দেখুন না বাংলাদেশ কি বললো, যে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি, তার জন্য যে আইসিসি আমাদেরকে কোনো রকম পানিশমেন্ট করেছে সেটা কিন্তু করেনি, বরঞ্চ আমাদের প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের কতটা মেন্টালিটি খারাপ হয়েছে সেটা একমাত্র ক্রিকেটারদের জিজ্ঞেস করলেই বোঝা যাবে। তারা কোয়ালিফাই করার পরেও তারা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল কি কারণে? কারণ হচ্ছে বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য, স্বার্থান্বেষী কিছু রাজনেতার জন্য, যারা দেশটাকে বিক্রি করে দিয়েছিল একটা অন্য দেশের কাছে। যার বন্ধুরা দেখুন, পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটো দেশের কিছু মানুষের, কিছু মানুষ বলবো না, পাকিস্তানের তো 90% মানুষ আছে যারা ভারতের কোনোদিনও ভালো চাইলো না। বাংলাদেশেও 50% মানুষ রয়েছে যারা অ্যান্টি ইন্ডিয়ান, ভারতের সঙ্গে কোনোদিন তাদের সম্পর্ক ভালো হলো না। তো এই মানুষগুলো পাকিস্তানের যেভাবে বড়াই করে, তাতে দেখুন আগামী দিনে এই দুটো দেশের ক্রিকেটেরই এত খারাপ করুণ দশা হবে, এত করুণ দশা হবে, যেটা হয়তো অন্য কোনো দেশের আর হবে না। রিসেন্টলি আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, যে বাংলাদেশের একটা চ্যানেল থেকে যত সম্ভব পোস্ট করা হয়েছে, যে পাকিস্তান তার শ্রেষ্ঠ 8 থেকে 10 জন প্লেয়ার রাখলো বাংলাদেশের সঙ্গে, যে রিসেন্টলি বাইলিটারাল সিরিজ হবে এই ওয়ার্ল্ড কাপের পরে, সেই সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে। তা পাকিস্তানের
যে শ্রেষ্ঠ 8 থেকে 10 জন প্লেয়ার সেই টিমে নাম লিখিয়েছে। মানে বলতে পারেন যে বাংলাদেশে তারা আসছে, তারা সম্পূর্ণভাবে ডমিনেট করার জন্য আসছে। অ্যাকচুয়ালি পাকিস্তানের মধ্যেও এই কথাটা ওঠে, অনেকে বলে যে আজকের ডেটে ভারত কাদের সঙ্গে টুর্নামেন্ট করছে, কোন কোন টিম রয়েছে সেখানে, কিন্তু বাংলাদেশ কাদের সঙ্গে করে আর পাকিস্তান কাদের সঙ্গে করে। এরা করে যাদের সঙ্গে তারা জিততে পারবে। যেমন ধরুন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল, এই ধরনের কিছু টিম রয়েছে যাদের সঙ্গে এরা বাইলেটারাল সিরিজ করে। তো স্বাভাবিক ব্যাপার, সেখানে জেতার রেশিওটা বেশি হবে। আইসিসিতে র্যাঙ্কিং এর দিকে হয়তো ওপরে থাকবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। ওই বড় টুর্নামেন্টে আসার পরে গ্রুপ পর্ব থেকে বেরিয়ে আসতে হয় তাদেরকে। এটা হচ্ছে সমস্যা। আমরা এর আগেও দেখেছি যে দেখুন বাংলাদেশের সঙ্গে যদি ভারতের কোনো বাইলেটারাল সিরিজ থাকে, সেখানে ভারতের মেন যে কিছু প্লেয়ার সেগুলো কিন্তু থাকেই না। হয় এ টিম থেকে থাকে, না হলে বি টিম থেকে কয়েকজন প্লেয়ার নিয়ে একটা নতুন সেট আপ বানিয়ে তাদের কাছে পাঠানো হয়, বাংলাদেশে পাঠানো হয়। তো তাতেই তারা যদি একটা ম্যাচ হারিয়ে দেয় আমাদের সেই টিমকেই, ধরুন এ টিম বি টিমের থেকে কোড়ানো কিছু প্লেয়ারকে নিয়ে আমরা বাংলাদেশে পাঠালাম, সেখানে যদি তারা হারিয়ে দেয় আমাদের ইন্ডিয়াকে একটা ম্যাচ, সেটাই তারা অত্যন্ত বড়াই করে বলে এবং বিরাট ভাবে তারা কিন্তু সেটাকে প্রমোট করে। এক্স্যাক্টলি পাকিস্তানেরও তাই। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হচ্ছে, অস্ট্রেলিয়া তাদেরকে বি টিম সি টিম পাঠাচ্ছে, তাতে যদি একটা ম্যাচ তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বা একটা টেস্ট যদি তারা ড্র করে দেয়, তাতে তারা কিন্তু বিরাট কিছু অ্যাচিভমেন্ট বলে ভাবে। পার্থক্যটা এখানে। এই মেন্টালিটি যতদিন পরিবর্তন না হবে ততদিন তোমাদের কিচ্ছু হবে না। যাই হোক বন্ধুরা, যে এই 131 কোটি যে প্রাইজ মানি অ্যানাউন্স করা হয়েছে, এটা পাকিস্তানের কাছে কি মনে বলছে যে অবাস্তব কিছু? আপনাদের কি মনে হয় এই 131 কোটি যদি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া হতো তাহলে তারা কি করতো? আমরা তো শুনেছি তারা তাদের স্যালারি ঠিকঠাক পায় না। আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।